ক্লাস 12-এর ফিজিক্সের ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিকের কিছু নোটস, যার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটি কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র, তার নোটই এই আজকের ভিডিওতে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যে নোটস তার পিডিএফ ফর্ম দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে নোটটি আমি এখানে দিয়েছি সেটি খুবই সংক্ষিপ্ত একটি নোট। মানে আমরা জানি যে আমরা যে বইটি পড়ি সেই বইটি অনেক বড়, মানে সেখানে অনেক বড়োভাবে এই তড়িৎ ক্ষেত্র এবং কুলম্বের সূত্র চ্যাপ্টারটি লেখা রয়েছে। এবার যার মধ্যে সমস্ত কিছু যে আমরা পড়ে উঠতে পারি এমনটা নয়, বা সমস্ত কিছু যে পড়ার দরকার ইম্পর্ট্যান্ট তেমনটাও নয়। আমি তার মধ্যে থেকে একদম গুছিয়ে যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের পরীক্ষার জন্য একদম লাগবেই এবং পরীক্ষাতে এসেছে এমন কিছু কোশ্চেন, সেইভাবেই নোটটি বানানো হয়েছে। তোমরা এটি শুধুমাত্র পড়ার জন্য পড়তে পারো, এবং ধরো পরীক্ষার আগের দিন তোমাদের পুরো চ্যাপ্টারটা শেষ করতে হবে, তো সেই জন্য তুমি এই নোটটা পড়ে চলে গেলেও সেখানে পরীক্ষার জন্য তোমাদের অনেক সুবিধেই হবে। যেখানে পুরো বইটা হয়তো পড়া সম্ভব হচ্ছে না কোনো কারণে, শুধুমাত্র এই নোটটা পড়লেই দেখা যাবে যে তোমরা পুরো সাবজেক্টটা কভার করে ফেলতে পেরেছো। তো ভীষণ ছোট্টভাবে সংক্ষিপ্ত আকারে পুরো চ্যাপ্টারটি এখানে বোঝানো হয়েছে। তো চলো দেখে নিই যে আমরা কীভাবে নোটটি বানিয়েছি। তো প্রথমেই আমরা যেরকম জানি যে কুলম্বের সূত্র থাকবে, কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে। তো সেখানে কুলম্বের সূত্র লেখা রয়েছে এবং তার সঙ্গে বেসিক কয়েকটা জিনিস, আধান পরিমাপের একক বা এই জিনিসগুলো একদম ছোট ফর্মে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেইভাবে লেখা রয়েছে। যেমন তড়িৎ আকর্ষণ বলের ফর্মুলা শূন্য মাধ্যমে অন্য কোনো মাধ্যমে কেমন হয় সেইগুলো এখানে লেখা রয়েছে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, উদাহরণ, এরকমভাবে পরপরভাবে জিনিসগুলো রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের একদম যাতে পড়তে সুবিধা হয়, একদম বেসিক যে জিনিসগুলো আমাদের লাগেই আর কি। অ্যাকচুয়ালি ধরো আমি যখন কোনো স্টুডেন্টকে পড়াই তখন সেক্ষেত্রে কী করি, বইয়েতে দাগিয়ে দিই যে কোনটুকু সে পড়বে। তো এখানে জাস্ট সেই দাগানো অংশটুকুই জিস্ট হিসাবে লেখা রয়েছে, যে তোমাদের যাতে ওই বইটা পুরোটা খুলে পুরোটা পড়তে না হয়, শুধুমাত্র এইটুকু অংশ পড়লেই মোটামুটি তোমাদের পুরো বইটা যেটুকু তুমি পড়তে চাইছো, যেটুকু জানার দরকার সেইটুকু ক্লিয়ার হয়ে যায় যাতে করে। আচ্ছা, এখানে রয়েছে কুলম্বের তড়িৎ আকর্ষণ বলের ভেক্টর রূপ, একদম সুন্দর করে যেটুকু পরীক্ষার জন্য লেখা প্রয়োজন একদম সেই রকমভাবে উত্তর হিসাবে লেখা রয়েছে, যে পরীক্ষায় যদি আমাদের কোশ্চেন আসে যে কুলম্বের তড়িৎ আকর্ষণ বলের ভেক্টর রূপ কী হবে, আমরা শুধুমাত্র এইটুকুই লিখবো। এইভাবে জিনিসটা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা, এর একক, একদম পরপর গোছানো হিসাবে লেখা রয়েছে। তোমরা ধরো বাড়িতে যেভাবে তোমরা নোট বানাও, সেই নোটটা যাতে তোমাদের বানাতে না হয় সেই সময়টা বাঁচিয়ে তোমরা শুধুমাত্র এই নোটটা যদি ডাউনলোড করে নাও, এখান থেকেই তোমরা সেই নোটটা দেখতে পাবে যে কীভাবে করা রয়েছে। আচ্ছা, তারপরেই রয়েছে কোনো বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। সেখানে কীভাবে আমরা মান নির্ণয় করবো, ঠিক কতটুকু আমাদের লেখার প্রয়োজন এটা লিখতে গেলে, ঠিক সেইভাবে তোমরা যদি এখানে খেয়াল করো, একদম পরপর খুব সুন্দরভাবে জিনিসগুলো এখানে লেখা রয়েছে। পরবর্তী কোশ্চেন রয়েছে কুলম্বের উপপাদ্যটি প্রতিষ্ঠা করো। যেভাবে কোশ্চেন আসে যে এটাও আসতে পারে, কুলম্বের উপপাদ্যটি প্রতিষ্ঠা করো, তার সঙ্গে অথবা আহিত পরিবারের নিকটে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, একই উত্তর আর কি। তার জন্য কেমন উত্তর হবে সেরকমভাবে পরপর করে সাজিয়ে লেখা রয়েছে। তো কুলম্বের উপপাদ্য থেকে আমরা যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি তার মান হয় সিগমা বাই কে এপসাইলন নট, যেখানে সিগমা হলো কি না কোনো একটা ক্ষেত্র আধান ঘনত্ব যাকে আমরা বলি আর কি। আধান ঘনত্ব তিন রকম হয়, দৈর্ঘ্য বা রৈখিক আধান ঘনত্ব যাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, এখানে রয়েছে সিগমা যেটা হচ্ছে ক্ষেত্র আধান ঘনত্ব, আরেকটি হয় রো দিয়ে যাকে ডিনোট করি আয়তন আধান ঘনত্ব। এরকম তিন রকম আধান ঘনত্ব হয়, তার মধ্যে এখানে সিগমা বাই কে এপসাইলন নট সেটা হচ্ছে ই এর সঙ্গে সমান। এটিকে আমরা বলি কুলম্বের উপপাদ্য। অনেকে ভুল করে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে কুলম্বের উপপাদ্য কাকে বলে, তো অনেক স্টুডেন্ট লিখে চলে আসে যে কুলম্ব সূত্র কাকে বলে। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা যেন খেয়াল থাকে। এখানে কুলম্বের উপপাদ্য লেখা রয়েছে কাকে বলে। আচ্ছা,
এরপরে নেক্সট যেটা রয়েছে তড়িৎ বলরেখা কাকে বলে, তড়িৎ বলরেখার সংজ্ঞা, তড়িৎ বলরেখার ধর্ম, এই জিনিসগুলো পরপর রয়েছে। এই সবই কিন্তু বইয়ের জিনিস, মানে এমন না যে আমি আলাদা করে নতুন কিছু লিখেছি, পুরো জিনিসটাই বইয়ের জিনিস। বইয়ের জিনিস থেকে একদম সেখান থেকে যেটুকু অংশ আমাদের পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট, শুধুমাত্র বোর্ডের জন্যই আমি বলছি, বোর্ড পরীক্ষায় যেটুকু ইম্পর্টেন্ট একদম পরপর সেইভাবে জিনিসগুলোকে লিখে রাখা হয়েছে। তোমরা যদি এইভাবে লেখো জিনিসটা, আশা করি পুরো নাম্বার তোমরা পাবে। এইভাবে বলরেখার অভিমুখ পজিটিভ চার্জের জন্য কেমন হয়, নেগেটিভ চার্জের জন্য কেমন হয়, একটা দ্বিমেরু যদি থাকে দ্বিমেরুর জন্য কেমন হয়, এভাবে পরপর সাজানো রয়েছে। পজিটিভ নেগেটিভ একটা চার্জ, দুটো পজিটিভ চার্জ, তার জন্য কেমন হয়, এই মাঝে ক্রস জায়গাটাকে উদাসীন বিন্দু বলে, এগুলো তোমরা জানো সবই। এই জিনিসগুলো পরপর সাজানো রয়েছে এখানে। পরবর্তী অংশে রয়েছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা রয়েছে, দ্বিমেরু ভ্রামক কাকে বলে। দ্বিমেরু ভ্রামক আমরা যেরকম জানি P ইকুয়াল কিউ ইন্টু 12। কিউটা কি, কিউটা যে কোনো একটি আধান, আর 12 হচ্ছে দুটি আধানের মধ্যে দূরত্ব, অনেকে ওটাকে কিউ ইন্টু ডিও বলে। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, টু চার্জেস, প্লাস চার্জ অ্যান্ড মাইনাস চার্জ, এভাবেও বলা যায় আর কি। দ্বিমেরু ভ্রামকের একক কুলম্ব মিটার হয়, একদম পরপর লেখা রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হলো দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। সেখানে কিভাবে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা আছে পরপর দেখানো হয়েছে। ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে দেখানো হয়েছে একটি মাইনাস চার্জ, একটি প্লাস চার্জ, তারা পরস্পর 2l দূরত্বে অবস্থান করছে। সেখানে কোনো একটি পি বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা প্রথমে যেভাবে একটি আধানের জন্য প্রাবল্য বার করি, শুধুমাত্র প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য বার করব, তাকে আমরা লিখেছি E1 দিয়ে। E1 ইকুয়াল কিউ বাই 4πε0, তার সঙ্গে দূরত্বের স্কোয়ার। দূরত্ব কার সঙ্গে কার, প্লাস কিউ এর সঙ্গে পি বিন্দুর দূরত্ব। তো দ্বিমেরুর ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ছিল কত, আর, আর পুরো দ্বিমেরুটার দৈর্ঘ্য ছিল 2l, তাহলে এই ও থেকে প্লাস কিউ এর দূরত্ব কত হলো, l। তাহলে এই পুরোটা ছিল আর, তার থেকে যদি আমি এলকে মাইনাস করি, তাহলে কিউ থেকে পি এর দূরত্ব পাই, প্লাস কিউ থেকে পি এর দূরত্ব, সেটা হয় আর মাইনাস এল, অর্থাৎ কিউ থেকে পি এর দূরত্ব আর মাইনাস এল, তার স্কোয়ার। তো এটা হলো প্রাবল্যের মান, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান। এবার তার সঙ্গে দিক দেখাতে হবে যে প্রাবল্য কোন দিকে হচ্ছে। তো একটি প্লাস কিউ চার্জ রয়েছে এখানে, যে বিন্দুতে আমরা প্রাবল্য বার করি আমরা ধরে নিই সেখানে যেন একটি +1 চার্জ রয়েছে। তো তাহলে প্লাস কিউ চার্জ +1 চার্জকে বিকর্ষণ করবে কোন দিকে, বাইরের দিকে। তার জন্য E1টা হচ্ছে আমাদের প্রাবল্যের দিক। তো সেটিকে আমরা দেখিয়েছি ওপি দিয়ে, ও থেকে পি এর দিকে প্রাবল্যের দিক দেখানো হয়েছে E1 ভেক্টরের জন্য। অর্থাৎ প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য যেটা হলো E1, তার মান দিয়েছি Q/4πε0 আর মাইনাস এর হোল স্কোয়ার। দিক হচ্ছে ওপি, ও থেকে পি এর দিকে, অর্থাৎ প্লাস কিউ থেকে বাইরের দিকে। একইভাবে মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য দেখানো হয়েছে। সেখানে মাইনাস কিউ চার্জ যদি এখানে একটি +1 চার্জ থাকতো পি বিন্দুতে, তাহলে মাইনাস কিউ +1কে নিজের দিকে আকর্ষণ করতো। তো সেক্ষেত্রে প্রাবল্যের দিক হতো কি E2, E1 এর বিপরীত দিকে দেখানো হয়েছে E2কে, অর্থাৎ পি থেকে ও এর দিকে, তাই জন্য দিক দেখানো হয়েছে পি থেকে ও। আর মান কি হয়েছে Q/4πε0 দূরত্বের স্কোয়ার, অর্থাৎ মাইনাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব কত, মাইনাস কিউ থেকে ও এর দূরত্ব এল, আর ও থেকে পি এর দূরত্ব আর, তাহলে হলো কি এল প্লাস আর, আর প্লাস এল হোল স্কোয়ার করা হয়েছে, দূরত্বের স্কোয়ার করে এখানে E2 মান বার করে নেওয়া হয়েছে। এবারে আমরা পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বার করেছি। লব্ধি প্রাবল্য কী হয়েছে, E ভেক্টর ইকুয়াল E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ওপি অভিমুখী। এখানে আমরা ওপি অভিমুখী দেখিয়েছি। যে কোনো একটা দিকে আমাকে দুটো ভেক্টরকে ঘোরাতে হয়। যখনই আমরা লব্ধি নিই আমরা জানি দুটো ভেক্টরকে যোগ করতে হয়। এবার দুটো ভেক্টরের দুটো অভিমুখ ছিল, একটা E1 ডান দিকে, একটা E2 বাঁ দিকে। এবার সেক্ষেত্রে আমাদের তো যে কোনো একটা দিকে লব্ধির দিক দেখাতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে ওপি দেখিয়েছি, ওপির দিকে, ও থেকে পি এর দিকে, অর্থাৎ E2টাকে আমি E1 এর দিকে ঘুরিয়েছি, সেই কারণে E2 ভেক্টর যেটা তাকে মাইনাস লেখা হয়েছে। অ্যাকচুয়ালি কী হওয়ার কথা ছিল E1 প্লাস E2, কিন্তু E2 দিক ছিল E1 এর বিপরীত দিকে। এবার যার জন্য আমরা এখানে E2কে E1 এর দিকে ঘোরাতে গেলে E2কে মাইনাস নেওয়া হয়েছে, সেই কারণে দুটোকে এবার যোগ করলে কী এলো E1 মাইনাস E2 পরে এবার সেখানে E1 E2 মান বসানো হয়েছে। মান বসিয়ে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো যে E ভেক্টর ইকুয়াল 2PR/4πε0 r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে খেয়াল করতে হবে এটা এসেছিল Q×4RL। তো এখান থেকে Q×2L মানে আমরা জানি পি এর মান হয়, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আর তার সঙ্গে ছিল 2 আর আর, তার জন্য আমরা এই মানটা পেয়েছি। এবার এখানে বলা হচ্ছে যদি আরটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, মানে দ্বিমেরুর থেকে পি বিন্দু যদি অনেক দূরে অবস্থান করে,
তখন ই এর মান কত হবে? ই এর মান তখন হবে 2p/4πε0 r3। কেন এমন এসছে না, ভালো করে দেখা যাক যে এই যে সূত্র আমরা লিখেছি, এখানে যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তো সেক্ষেত্রে কী হবে, এলের থেকে আর তো অনেক বড়, তাহলে এলটাকে আমি নেগলেক্ট করতে পারি, তাহলে পড়ে থাকতে শুধুমাত্র আর স্কোয়ার, এল থাকছে না, এল 0 হয়ে গেছে, তাহলে r/r² আসছে এখান থেকে। করে আলটিমেটলি আমরা পেলাম, এখানে একটা জিনিস ভুল রয়েছে, সেটা হলো এখানে r² - l² হোল স্কোয়ার হওয়া উচিত ছিল, r² - l² হোল স্কোয়ার হবে এই দুটো জায়গায়, r² - l² হোল স্কোয়ার টার্ম থাকবে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে r⁴, আর উপরে থাকবে r, তাহলে নিচে কাটলে সেখান থেকে আমরা এখানে r³ পাবো। এটা r - l হোল স্কোয়ার r + l হোল স্কোয়ার করলে কী হয়, r² - l² হোল স্কোয়ার ফর্ম আসে, তো সেটা প্রথমে লিখতে ভুলে গেছিলাম। তো যার জন্য এলটা কেটে গিয়ে r⁴ হয়ে যাচ্ছে নিচে, আর উপরে একটা r ছিল, তাহলে r/r⁴ হয়ে যাচ্ছে r³। পরের অংশে রয়েছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো এখানে একটি দ্বিমেরু দেখানো হয়েছে -q + q দিয়ে, তার একটি লম্ব সমদ্বিখণ্ডক টানা হয়েছে, তার উপরে একটা পি বিন্দু, সেই পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এখানে দেখানো হয়েছে যে +q আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত, সেটা করে দেখানো হয়েছে 1/4πε0 q/bp²। এখানে বি থেকে পি বিন্দু যে দূরত্ব, সেটি +q থেকে পি এর দূরত্ব, এই bp² লেখা হয়েছে। অভিমুখী বিপির দিকে, বি থেকে পি এর দিকে অভিমুখ হবে। একইভাবে -q আধানের জন্য পি বিন্দুতে একটি ক্ষেত্র প্রাবল্য দেখানো হয়েছে, সেটা কি E2 ভেক্টর দিয়ে দেখানো হয়েছে, সেটা 1/4πε0 q/ap²। এপি কি আছে, এ থেকে পি এর দূরত্ব, ap²। অভিমুখী পি থেকে এর দিকে, কেন না -qটা ছিল নেগেটিভ চার্জ, পি বিন্দুতে যদি আমি ভাবি একটি +1 চার্জ আছে, তাহলে +1কে -q আকর্ষণ করে নিজের দিকে, সেই কারণে E2 অভিমুখ দেখানো হয়েছে পি থেকে এর দিকে, তাই লেখা হয়েছে পি এ ভেক্টর বলে। এবারে চিত্র অনুযায়ী আমরা কি করেছি, চিত্রে করা হয়েছে কি যে E1 E2 এই দুটো ভেক্টরকে আমরা উপাংশে ভেঙেছি। উপাংশের বিভাজন আমরা জানি, ক্লাস 11-এ আমরা পড়েছিলাম উপাংশের বিভাজন কীভাবে করে। আমরা একটি ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভাজন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা E1 রয়েছে, E1কে দুটো লম্ব উপাংশ E1 sin এবং E1 cos এইভাবে ভাঙতে পারি। একইভাবে E2কে E2 cos এবং E2 sin এই দুভাবে ভাঙতে পারি। অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিই, এখানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়, সেক্ষেত্রে এই কোণটি থিটা হলে আমরা এই কোণটাকে থিটা বলতে পারি। একইভাবে এটা থিটা হলে এই কোণটিকে থিটা বলা যায়। তো সেক্ষেত্রে যার সঙ্গে থিটা অ্যাঙ্গেল হয় তাকে আমরা জানি cos দিয়ে লিখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের E1 এর সঙ্গে এটি অ্যাঙ্গেল করেছে বলে এটা E1 cos থিটা, পরেরটা E1 sin থিটা। এখানেও E2-র সঙ্গে এটা এই কম্পোনেন্টটা cos অ্যাঙ্গেলে রয়েছে থিটা, যার জন্য একে লিখেছি E2 cos থিটা, একে লিখেছি E2 sin থিটা। এবার দেখা যাচ্ছে কি E1 sin থিটা E2 sin থিটা একে অপরের বিপরীত দিকে অভিমুখ করে থাকে। এবারে এই E1 এবং E2-র যে মান পাওয়া গেছে, সেই মানে দেখা যাচ্ছে যে মানগতভাবে সংখ্যাগতভাবে E1 এবং E2-র মান সমান, যদিও দিক আলাদা, কিন্তু E1 E2-র মান দুটো একই। অর্থাৎ এখানে যদি আমি E1 E2-র পরিবর্তে দুটোকে ই বলে লিখতাম, তাহলে এখানে হতো E sin থিটা, নিচে হতো E sin থিটা। তো দুদিকে E sin থিটা ক্যান্সেল করে যায়, E1 sin থিটা E2 sin থিটা একে অপরের সঙ্গে ক্যান্সেল করে যায়। তার কারণ কি E1 E2-র মান সমান, সেই কারণে। তাহলে পি বিন্দুতে শুধুমাত্র যে প্রাবল্য পড়ে থাকে সেটা হলো E1 cos থিটা আর E2 cos থিটা। অর্থাৎ প্রাবল্য শুধুমাত্র কি পেলাম 2E1 cos থিটা, কারণ E1 E2 সমান, তাই আমি E2কে E1 বলতেই পারি। তো সেই কারণে E1 cos থিটা প্লাস E2 cos থিটা হয়ে গেল 2E1 cos থিটা। এবার এখানে আমরা E1 এর মান এবং cos থিটার মান বসিয়ে দিতে পারি। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের ভূমিটা কি, ভূমি হচ্ছে L, অতিভুজ হচ্ছে কি, এই অতিভুজ হচ্ছে √L² + R² bp² যেটা। তো সেখানে আমরা এখান থেকে 2 রয়েছে, E1 এর মান বসিয়েছি 1/4πε0 q/bp², যে কোনো একটা এপি বা বিপির মান স্কোয়ার করলেই হয়ে যাবে। তো সেটা কত ছিল, r² l² এর রুট, তার হোল স্কোয়ার করলে শুধুমাত্র r² + l² পেয়েছি। cos থিটা কত এসেছি, cos থিটা এসেছি L/√r² + l²। এখান থেকে আমরা ই এর মান পেয়ে গেছি। একইভাবে আগের মতোই দেখিয়েছি যে যদি আমাদের আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, মানে পি বিন্দুটি যদি দ্বিমেরুর থেকে অনেক দূরে অবস্থান করে, তো সেক্ষেত্রে আমরা এলকে নেগলেক্ট করতে পারি। তার ফলে দেখা যাবে যে এল যদি না থাকে নিচে, তাহলে কি আসবে r² 3/2, সেক্ষেত্রে নিচে আসছে r³। আচ্ছা, এর পরের নোটে লেখা রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়। আমরা টর্ক নির্ণয় কীভাবে হয় করে দেখিয়েছি, যে একটি দ্বিমেরুকে যদি আমরা একটা প্রাবল্য ই এর সঙ্গে একটা থিটা কোণে আনত রাখি, তখন দেখা যাবে যে যে কোনো দ্বিমেরু সবসময় চায় কি না প্রাবল্যের অভিমুখে ঘুরে যেতে। অর্থাৎ দ্বিমেরুর যে পজিটিভ চার্জ সেটি প্রাবল্যের দিকে চলে যাবে,
যেটি নেগেটিভ চার্জ সেটি প্রাবল্যের বিপরীত দিকে চলে আসবে। খুব সহজ জিনিস। তাহলে এই দুটো চার্জের ওপরে কত কত করে ফোর্স পড়বে, এই প্লাস কিউয়ের ওপরে ফোর্স হবে কিউই, মাইনাস চার্জের ওপরে ফোর্স হবে মাইনাস কিউই। এবার এখানে দুটি সমান বল পরস্পরের সমান্তরাল এবং বিপরীতমুখী যদি থাকে তখন আমরা তাকে কী বলি, যাকে বলি দ্বন্দ্ব বা কাপল। তো সেই রকম কাপল যদি কোনো জায়গায় ক্রিয়েট হয় সেখানে আমরা জানি কি টর্ক ক্রিয়েট হবে। তো এই দুটি ফোর্স কিউবি এদের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 12 sin থিটা। কেন না, এই দ্বিমেরুর দূরত্ব কত ছিল, 12 ছিল। এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, এটা যদি 12 হয়, তবে এইটাকে আমরা বলতে পারি 12 sin থিটা। তো সেইভাবে আমরা টর্কের মান লিখেছি ফোর্স ইন্টু ডিস্টেন্স। টর্ক যা হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স, অ্যাকচুয়ালি ফোর্স ক্রস ডিস্টেন্স হয়। তো ফোর্স এখানে কত কিউবি, ডিস্টেন্স কত এখানে এসির মান আমরা লিখেছি 12 sin থিটা। অতএব এখান থেকে আমরা পেলাম কিউই ইন্টু 12 sin থিটা, অর্থাৎ কিউ ইন্টু 12কে আমরা পি বলতে পারি, তার সঙ্গে ই গুণ আছে sin থিটা। একে ভেক্টর ফর্মে লেখা যায় টাও ভেক্টর ইকুয়াল পি ভেক্টর ক্রস ই ভেক্টর, অর্থাৎ টর্ক ভেক্টর ইকুয়াল দ্বিমেরু ভ্রামক ভেক্টর ইন্টু তড়িৎ প্রাবল্য ভেক্টর। এইভাবে আমরা টর্কের মান নির্ণয় করতে পারি। যে লেখাটি রয়েছে খুব ভালো করে দেখবে, মানে পরীক্ষায় কিন্তু এইভাবেই লিখতে হবে। ঠিক এইটুকু লেখা আমার পরীক্ষায় লিখে আসতে হবে, তবে আমরা ফুল নাম্বারটা পেতে পারি। অনেকেই পুরো লেখা লেখে না, শুধুমাত্র হয়তো এই টাও ইকুয়াল এইটুকু লিখে চলে এলো, সেক্ষেত্রে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না। একটু ভালো করে দেখতে হবে, ছবি থাকবে তার সঙ্গে এই লেখাটুকু থাকতে হবে, তবেই পুরো নাম্বার পাওয়া সম্ভব। নোটের পরের অংশে রয়েছে পরাবিদ্যুৎ কাকে বলে, পরাবিদ্যুতের প্রকার কত রকম। পরাবিদ্যুৎ যেমন দুরকম হয়, অমেরুবর্তী পদার্থ, মেরুবর্তী পদার্থ, এইভাবে দুভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে পরাবিদ্যুৎ। পরাবিদ্যুৎ মানে ডাইইলেকট্রিক যাকে বলে। আচ্ছা, ডাইইলেকট্রিকের পোলারাইজেশন আমরা করেছি, পোলারাইজেশন বা মেরুবর্তিতা কাকে বলে সেটা পরপর লেখা রয়েছে, দেখতে পাবে কীভাবে মেরুবর্তিতা হয়, একদম সুন্দর করে পরিষ্কার লেখা রয়েছে যে এমনি সাধারণ অবস্থাতে কী হয়, পোলারাইজেশন 0 থাকে, নেট পোলারাইজেশন যেটা হয় সেটা 0 থাকে। সো ডাইপোল মোমেন্ট অফ অ্যান ডাইইলেকট্রিক ইজ কমপ্লিটলি 0। আচ্ছা, তারপরে যদি আমরা একটা বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাপ্লাই করি তখন দেখব যে এই দ্বিমেরুগুলি একে অপরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড অনুযায়ী পোলারাইজ হয়ে যায়, সজ্জিত হয়ে যায়। সমস্ত মাইনাস আধানগুলো একদিকে, সমস্ত প্লাস আধানগুলি অপর দিকে চলে আসে, করে নিজেদের মধ্যে একটা ওরিয়েন্টেশন করে একটা নন জিরো ডাইপোল মোমেন্ট তৈরি করে। তো তার ফলে সেখান থেকে আমরা মেরুবর্তিতা পাই। পি ভেক্টরের মান হচ্ছে লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বাই ডেল্টা ভি। সংজ্ঞায় বলছে একক আয়তনের মোট দ্বিমেরু ভ্রামকের পরিমাণই হলো মেরুবর্তিতা। মেরুবর্তিতার সংজ্ঞা এটা, পরীক্ষায় কোশ্চেন আসে মেরুবর্তিতা কাকে বলে, আমরা এই সংজ্ঞাটা লিখবো, তার সঙ্গে মেরুবর্তিতা পি ইকুয়াল লিখে দেবো। খেয়াল রাখতে হবে মেরুবর্তিতা পোলারাইজেশনকে ক্যাপিটাল পি দিয়ে লেখা হয়, দ্বিমেরু ভ্রামককে আমরা স্মল পি দিয়ে লিখি। এইটা পুরো মেরুবর্তিতার সংজ্ঞা হিসাবে লিখতে হবে। তারপরে রয়েছে তড়িৎ ফ্লাক্স কাকে বলে। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা আমরা পড়বো, যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। তো এখানে খেয়াল রাখতে হবে যে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞায় লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, এই শব্দটা যেন মিস না হয়। এই শব্দগুলো মিস হলে কিন্তু তড়িৎ মানে ফ্লাক্স ব্যাপারটাই থাকে না। বদ্ধ তল এবং লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা, অনেকেই লম্বভাবে অতিক্রান্ত বলে না, লম্বভাবে না অতিক্রান্ত হলে কিন্তু সেটা তড়িৎ ফ্লাক্সই হয় না। এটা খেয়াল করতে হবে, এইগুলো যেন ইম্পর্টেন্ট শব্দ, এগুলো লিখতেই হবে। তো এখানে দেখানো হয়েছে যে তড়িৎ ফ্লাক্সকে আমরা কীভাবে লিখেছি, ডিফাই ইকুয়াল ইএন ডট ডিএস। ইএন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ডিএস হচ্ছে এরিয়াল ভেক্টর, এরকমভাবে পরপর দেখানো হয়েছে। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল লেখা রয়েছে ক্লোজড ইন্টিগ্রাল এস ই ডট ডিএস। এখানে এস মানে হচ্ছে এটাকে সারফেস ইন্টিগ্রেশন করেছি, মানে অর্থাৎ এটা ডাবল ইন্টিগ্রেশন। আমরা যখন কোনো লাইনের ইন্টিগ্রেশন করি সেটা সিঙ্গেল ইন্টিগ্রেশন হয়, আর যখন এরিয়ার ইন্টিগ্রেশন করি তখন ডাবল ইন্টিগ্রেশন হয়। ডাবল ইন্টিগ্রেশন যদি না লিখি তাহলে আমরা একটা ইন্টিগ্রেশন লিখবো, লিখে এস চিহ্নটা দেবো, দিয়ে এই গোলটা দেখানো হয়েছে মানে এটা ক্লোজড ইন্টিগ্রেশন। ক্লোজড ইন্টিগ্রেশন মানে কি, যার লিমিট যেখান থেকে শুরু সেখানেই শেষ, আপার লিমিট লোয়ার লিমিট নেই, মানে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট সিচুয়েটেড অ্যাট সেম পয়েন্ট, একই বিন্দুতে আপার লিমিট লোয়ার লিমিট অবস্থিত যখন হয় তখন আমরা তাকে বলি ক্লোজড ইন্টিগ্রেশন। তো আমাদের ফ্লাক্স জিনিসটা এমনই, সেখানে আমরা বদ্ধ তল এই শব্দটা ব্যবহার করছি, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে যখন কোনো বলরেখা অতিক্রম করে। তো বদ্ধ তলের ক্ষেত্রে পুরো জিনিসটাই যেহেতু বদ্ধ, ক্লোজড, সেই জন্য আমরা এখানে ক্লোজড ইন্টিগ্রেশন ব্যবহার করছি। এটা খেয়াল রাখতে হবে কোনো বদ্ধ ক্ষেত্র নয়, কিন্তু বদ্ধ তল মানে কোনো একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো কিন্তু বদ্ধ তল নয়। বদ্ধ তল কি, একটা ঘনক হচ্ছে একটা বদ্ধ তল, বা আমরা যে ঘরে বসে আছি এটা আয়ত ঘনকে বসে আছি, সেই আয়ত ঘনক ঘরটি হলো একটি বদ্ধ তল। বা একটা বেলুনের মধ্যে যখন আমরা হাওয়া ভরে রেখে দিয়েছি, সেই বেলুনটা হলো একটা বদ্ধ তল, তার মধ্যে কি রয়েছে, হাওয়া রয়েছে, বাতাস রয়েছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বদ্ধ তল বলি। এগুলো যেন মিসকনসেপশন না চলে আসে।
আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের একক কি লেখা রয়েছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। খুব ভালো করে খেয়াল করতে হবে, পরীক্ষায় প্রায় এই মানে কোশ্চেনটি আসে, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট তড়িৎ ফ্লাক্সের একক। আচ্ছা, নেক্সট রয়েছে গাউসের উপপাদ্যের বিবৃতি। গাউস কেন পড়া হয় আমরা জানি যে শুধুমাত্র বিন্দু আধানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন বার করি সেটি কুলম্বের সূত্র দিয়ে বার করি, কিন্তু যখন কোনো বিস্তৃত আধান থাকে, মানে ধরো যে একটি রডের মধ্যে ধরো অনেকগুলো চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, বা কোনো একটা গলীয় খোলক তার বাইরে অনেক চার্জ রয়েছে, তো সেটার জন্য সেই গলীয় খোলক থেকে কিছু দূরে কোনো বিন্দুতে যদি প্রাবল্য বার করতে হয়, তখন কিন্তু আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে প্রাবল্য বার করতে পারবো না। সেই কারণে গাউসের উপপাদ্যটি এসছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এর সংজ্ঞা লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। মেন নোটেশন কি, ফাই ইকুয়াল কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ কোনো একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটি ওই বদ্ধতলের মধ্যে থাকা আধান বাই 1/ε0 তার সঙ্গে সমান হবে। এই কিউটা কি, এই কিউটা হচ্ছে বদ্ধতলের মধ্যে থাকা আধান। যদি বদ্ধতলের বাইরে আধান থাকে তবে কিন্তু ফাই এর মান 0 হবে, এটা খেয়াল রাখতে হবে। সংজ্ঞায় শুধুমাত্র বলা রয়েছে যে কিউটা হচ্ছে যে আধানটা সেটি বদ্ধতলের মধ্যে রয়েছে, বদ্ধতলের বাইরে থাকলে কিন্তু এই ফ্লাক্সের মান 0, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে গাউসের উপপাদ্যের প্রমাণ। গাউসের উপপাদ্যের প্রমাণ করে দেখানো হয়েছে। উপপাদ্যের প্রমাণটা একদম সুন্দরভাবে দেখো রয়েছে করা, যে ডিফাই ইকুয়াল ই ডট ডিএস করে এখান থেকে ই এর মান বসানো হয়েছে, করে আমরা এসটি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এই যেটাকে আমরা এখানে ডি ওমেগা বলে লিখেছি। ডি ওমেগা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ যাকে বলে। আমরা জানি কোনো একটা গোলকের জন্য ঘনকোণের মান কত হয়, ঘনকোণের মান হয় 4π। তো সেই কারণে আমরা এখানে ডি ওমেগার জায়গাতে 4π বসিয়ে দিই। একটা গোলকের জন্য আমরা ফ্লাক্সের মান পেয়েছি কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ মানে গাউসের উপপাদ্যটি প্রমাণ হচ্ছে একটি গোলকের জন্য। একটি যদি আর ব্যাসার্ধের একটি গোলক থাকে, তার একদম কেন্দ্রে যদি কোনো একটা প্লাস কিউ আধান থাকে, তবে ওই গোলকটির জন্য তড়িৎ ফ্লাক্সের মান হবে কিউ বাই এপসাইলন নট। এবং শুধু গোলক না, এটা গোলকের জন্য প্রমাণ করা হলেও যে কোনো জিনিসের জন্য শক্তি, মানে একটি ধরো আয়ত ঘনক রয়েছে বা একটি ঘনক রয়েছে, সেই ঘনকের কেন্দ্রে যদি একটি প্লাস কিউ আধান থাকে, তাহলে সমগ্র ঘনকের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান হয় ওই আধানটি কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে গাউসের উপপাদ্যের প্রয়োগ লেখা রয়েছে। প্রয়োগের মধ্যে আমরা মোটামুটি 3-4টে প্রয়োগ এখানে পড়ব। প্রথম প্রয়োগ রয়েছে, সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এখানে ব্র্যাকেটে লেখা আছে বহিস্থ কোনো বিন্দুতে, অর্থাৎ বাইরে, মানে যে খোলকটি আমরা নিয়েছি পাতলা গলীয় খোলক, সেই খোলকের বাইরে কোনো একটা বিন্দু আছে, যেমন ছবি আঁকা রয়েছে সেই রকমভাবে। তো কী করা হয়েছে এখানে না, গোলকটার ব্যাসার্ধ রয়েছে আর, গোলকের সেন্টার ও থেকে এক্স দূরত্বে পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো। এক্ষেত্রে কী করা হয়, পি পয়েন্টটাকে ধরে আমরা একটা ডটেড লাইন টেনেছি, তো সেটিকে আমরা বলেছি একটি গাউসীয় তল। তো এক্ষেত্রে যেহেতু এটি একটি গোলক, তাই জন্য সিমেট্রি মেনটেন করার জন্যই আমরা একটা গোলীয় খোলক নিয়েছি, যে খোলকটি সম্পূর্ণ কাল্পনিক একটি তল, এটাকে আমরা গাউসীয় তল নাম দিচ্ছি। এর কারণ কি, এই কাল্পনিক কাল্পনিক এই গোলকটি কল্পনা করার তার কারণ হচ্ছে এই যে প্লাস আধানগুলি রয়েছে সেগুলোকে আমাদের আবদ্ধ করা প্রয়োজন। আমাদের গাউসীয় যে সূত্র, গাউসিয়ার যে উপপাদ্য, সে বলছে কি না, কোনো একটি আধানকে আমাদের আবদ্ধ করতে হবে গাউসীয় তল দিয়ে, তবেই ফ্লাক্সের মান ফাই ইকুয়াল আমরা লিখতে পারবো কিউ বাই এপসাইলন নট। তো সেই জন্যে আমরা এই প্লাস আধানগুলিকে এই খোলকটির সাহায্যে আবদ্ধ করেছি। তারপরে আমরা যেরকম গাউসের যে উপপাদ্য, সেই উপপাদ্য প্রয়োগ করেছি। সেখানে লেখা রয়েছে কি, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল কিউ বাই এপসাইলন নট। এই কিউটি হচ্ছে যে আধানগুলোকে আমরা এই গাউসীয় তল দিয়ে আবদ্ধ করলাম, সেই কিউ এর মান হলো কিউ বাই এপসাইলন নট। এখান থেকে ডিএস মানে কি 4π এক্স স্কোয়ার। এক্স কি, এক্স হচ্ছে ও থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, সেই এক্স দূরত্বেই আমরা এই খোলকটা কল্পনা করেছিলাম, তাই জন্য এই খোলকের রেডিয়াসটা হয়েছে এক্স। বাইরের যে গাউসীয় তল তার রেডিয়াস হচ্ছে এক্স, সেই কারণে ওই গাউসীয় তলের যে এরিয়া সেটি হলো 4π এক্স স্কোয়ার ইকুয়াল কিউ বাই এপসাইলন নট। সেখান থেকে আমরা ই এর মান কত পেলাম, কিউ বাই 4π এপসাইলন নট এক্স স্কোয়ার। এখানে খেয়াল করতে হবে যে গোলকটির আকার কেমন, আকারটি মানে কত বড়, মানে আর এর মান কত, তার উপরে কিন্তু এখানে প্রাবল্যের মান নির্ভর করে না। কন্ডিশন হচ্ছে এটা যে এক্সকে আর এর থেকে বড় হতে হবে। ধরো এক্স এর মান 10 মিটার আর আর এর মান 9 মিটার হোক কি 1 মিটার হোক, সেটা কোনোভাবেই কিন্তু কোনো ফারাক করবে না। এর জন্য এক্স এর মানের উপরেই নির্ভর করবে প্রাবল্যের মান কত হবে। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে সেটা ওই একই রকম জিনিস, কিন্তু এবার অন্তস্থ কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, মানে একই গলীয় খোলক ছিল, আগের মতোই গলীয় খোলক ছিল। আগে আমরা এক্স দূরত্ব যেটা ছিল সেটা ও থেকে এক্স দূরত্ব বাইরে,
পি বিন্দুতে বার করেছিলাম, মানে এক্স এখানে আরের থেকে বড় ছিল আগেরটাতে। এবারে হচ্ছে কি এক্স এর মান আরের থেকে কম, অর্থাৎ গোলীয় খোলকটির ভিতরে কোনো বিন্দুতে আমাদের প্রাবল্য বার করতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে প্রাবল্য বার করতে পারি আমরা, দেখো। তো সেখানে বাইরে চার্জগুলো রয়েছে, ভিতরে কোনো একটা পি বিন্দু নিয়েছি, তাহলে আমরা আগের মতোই চেষ্টা করবো যে একটি গোলীয় খোলক কল্পনা করার। সেই একইভাবে পি বিন্দু দিয়ে আমরা একটি গোলীয় খোলক কল্পনা করেছি। কিন্তু এখানে প্রবলেমটা কী হয়েছে, আগেরটাই কী ছিল, গোলীয় খোলকটা আমাদের আধানকে আবদ্ধ করেছিল। এখানে যে গোলীয় খোলকটা পেলাম তার মধ্যে কিন্তু কোনো আধান নেই, অর্থাৎ আধানকে আবদ্ধ করতে পারলো না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে গোলীয় খোলকের ভিতরে যদি কোনো আধান না থাকে তবে ফ্লাক্সের মান শূন্য হবে। এক্ষেত্রে যা হওয়ার তাই হয়েছে, যে ই ডট ডিএস কিউ বাই এপসাইলন নট ইকুয়াল 0, অর্থাৎ ফ্লাক্সের মান এখানে আমরা শূন্য পেয়েছি। তো এইভাবে অন্তস্থ কোনো বিন্দুতে তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড তার মানে থাকে না, অর্থাৎ কোনো একটি গোলীয় খোলকের ভিতরে আমরা যখন প্রাবল্য বার করতে যাব তখন দেখা যাবে যে সেখানে কোনো রকম প্রাবল্য পাওয়া যাবে না। অর্থাৎ কোনো ইলেকট্রিক ফিল্ড আমাদের যখন তড়িৎ বলরেখা ধর্ম আমরা পড়েছি, সেখানে দেখেছিলাম ধর্মে একটি পয়েন্ট ছিল যে তড়িৎ বলরেখাগুলি কোনো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে, তার মধ্যে প্রবেশ করে না। এখান থেকে সেই তার প্রমাণ আমরা এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ নিচে যখন একটা লাইন লেখা রয়েছে যে এই জন্যই বলরেখা পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। তো আমাদের এই প্রশ্নটা থেকেও মানে আমাদের এই নোটটা তুলে দিতে পারে যে লম্বভাবে স্পর্শ করে প্রমাণ করে। তো প্রমাণ করো বললে আমরা এই জিনিসটাই লিখে এই প্রমাণটা করতে পারি, যে এর থেকে প্রমাণ করা যায় যে কোনো বলরেখা পরিবাহীর মধ্যে প্রবেশ করে না। পরবর্তী যে উপপাদ্যটি রয়েছে, পরবর্তী যে গাউসের উপপাদ্যের প্রয়োগ রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি রয়েছে অসীম দৈর্ঘ্যের ঋজু বাহিত তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো এখানে একটি অসীম দৈর্ঘ্যের তার নেওয়া হয়েছে, যার শুরু শেষ আমরা কোথায় জানি না। তো তার থেকে একটি দূরত্ব পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সেই কারণে আমরা কী করেছি, আমরা একটি গাউসীয় তল আবার কল্পনা করে নিয়েছি, এবং এখানেও সিমেট্রি ওয়াইজ আমরা একটি সিলিন্ডার কল্পনা করেছি, একটি চোঙের মতো দেখতে গাউসীয় তল কল্পনা করেছি, যে তলটি এই প্লাস আধানগুলোকে আবদ্ধ করেছে। তো এক্ষেত্রে চোঙের দৈর্ঘ্য নেওয়া হয়েছে এল, এবং চোঙ দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ লিখেছি কিউ, সেটা ইকুয়াল কত, ল্যামডা ইন্টু এল। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, যার মানে কি যেটুকু অংশ এল দৈর্ঘ্যের যেটুকু অংশের মধ্যে যেটুকু আধান রয়েছে সেটুকু আধানের মান কিউ। পুরো যে তারটি, তার যদি রৈখিক আধান ঘনত্ব ল্যামডা হয়, তো সেক্ষেত্রে কিউকে আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু এল দিয়ে। আচ্ছা, গাউসের সূত্রানুযায়ী এখানে লেখা যায় ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল কিউ বাই এপসাইলন নট। সেখানে কিউবের জায়গায় আমরা বসাতে পারি ল্যামডা ইন্টু এল। এখান থেকে এলগুলো ক্যান্সেল করে গেল, সেখান থেকে তাহলে ই এর মান আমরা পেয়ে গেলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এক্স। এক্স হচ্ছে এক্স দূরত্ব। আচ্ছা, পরের প্রমাণ যেটা সেটা রয়েছে বিস্তৃত সমতল পাত সদৃশ আধানের নিকটবর্তী কোন একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তো এখানেও একটি প্লেট রয়েছে, অসীম দৈর্ঘ্যের হয়তো প্লেট বা যে কোনো প্লেট হতে পারে। তো সেই প্লেটের দুদিকে হয়তো প্লাস আধান রয়েছে, এবং তার জন্য কোনো একটি দূরত্বে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে যেভাবে করেছি, এখানে ধরে নেওয়া হয়েছে যে পাত্রীর তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা, সেখানে গাউসীয় তল হিসেবে একটি চোঙ আমরা কল্পনা করেছি। তাহলে চোঙের যে এই গলীয় অংশ, সেই গলীয় অংশটি কিছু পরিমাণ প্লাস আধানকে আবদ্ধ করে রেখেছে। তো সেক্ষেত্রে আবার আগের মতোই আমরা বলতে পারি যেটুকু আধানকে সে আবদ্ধ করেছে সেটুকু অংশে আধান রয়েছে ডিকিউ, সেটা ইকুয়াল আমরা লিখতে পারি সিগমা ডিএস। ডিএস কি না, যেটুকু এরিয়া দিয়ে আমি এই প্লাস আধানকে আবদ্ধ করেছি, আর সিগমা হচ্ছে ক্ষেত্রীয় আধান ঘনত্ব। এখানে গাউসের সূত্র প্রয়োগ করে দেখা যাচ্ছে যে ই ডট ডিএস ইকুয়াল সিগমা ডিএস বাই এপসাইলন নট। কেননা সিগমা ডিএস হলো কিউ বাই এপসাইলন নট হচ্ছে আমাদের ফর্মুলা। তো সেখানে সিগমার জায়গাতে বসানো হয়েছে, কিউবের জায়গায় বসানো হয়েছে সিগমা ডিএস। আচ্ছা, দুদিকে যদি আমাদের ডিএস ক্যান্সেল হয়ে যায়, তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ই ইকুয়াল সিগমা বাই এপসাইলন নট। এবার এখানে দেখা যাচ্ছে যে মোট ফ্লাক্স কত, 2 EDS, কেননা এখানে ডিএসের দুটি অংশ রয়েছে, মানে সামনের দিকে একটি ডিএস তল রয়েছে, পিছনের দিকে আরেকটি ডিএস তল রয়েছে। সেক্ষেত্রে আমরা ডিএসকে এখানে 2DS বলতে পারি। তো এখানে লেখা রয়েছে 2E ইন্টু ডিএস। আচ্ছা, বাকিটা সিগমা ডিএস বাই এপসাইলন নট, সেক্ষেত্রে ই এর মান পেলাম সিগমা বাই 2 এপসাইলন নট। নিচে আরও একটি গ্রাফ দেখানো হয়েছে। গ্রাফে ই এর সঙ্গে আর স্কোয়ারের লেখচিত্র এবং ই এর সঙ্গে 1/r স্কোয়ারের লেখচিত্র করে দেখানো হয়েছে। তো মোটামুটি এইটুকুই নোট আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে বানানো হয়েছে। যে এটুকু নোট যদি ভালো করে করা যায়, আশা করি যে এখান থেকে মোটামুটি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের পুরো অংশটি আমরা পড়ে ফেলতে পারবো।